স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর বিভাগীয় খবরে। আজকে জানাবো খুলনা বিভাগের খবর। সাথে আছি আমি শায়লা রহমান ইমা। খুলনা নগরের রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু পর্যন্ত শিপইয়ার্ড সড়কের বেহাল দশা গত 11 বছর ধরে। 3 বছর আগে সংস্কার কাজ শুরু হলেও তা চলছে বেশ ধীরগতিতে। এই সড়কে চলাচলকারীদের ভোগান্তির কথা জানাচ্ছেন সহকর্মী মামুন রেজা। এখন আমি রয়েছি খুলনা নগরীর শিপইয়ার্ড সড়কে। প্রায় 4 কিলোমিটার দীর্ঘ এই সড়ক সংস্কার কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই সড়কটি দিয়ে রূপসা সেতু হয়ে দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলায় সব ধরনের যানবাহন চলাচল করে, কিন্তু সড়কের দুরবস্থার কারণে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েন। খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ এবং উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পটি এই একনেকে অনুমোদন পেয়েছিল 2013 সালের 7 মে। তখন প্রকল্প ব্যয় ছিল 98 কোটি 90 লাখ টাকা, কিন্তু জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় পরবর্তী 7 বছরেও এখানে কাজ শুরু হয়নি। এরপর 2020 সালের 21 জুলাই প্রকল্পটি সংশোধিত আকারে আবার একনেকে অনুমোদন করানো হয়। তখন প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় 259 কোটি 21 লাখ টাকায়। 2022 সালের 20 জানুয়ারি ঠিকাদার এখানে কাজ শুরু করেন। গত জুন মাসে কাজ শেষ করার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ে তারা কাজ শেষ করতে পারেনি। পরে মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ধীরগতিতে কাজ চলছে। এখন পর্যন্ত 70% কাজ শেষ হয়েছে, যার ফলে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম বলে স্থানীয় লোকজন বলছেন। আর সড়কটি 4 লেন হবে এবং সড়কের 2 পাশে নতুন ড্রেন এবং ড্রেনের উপরে ফুটপাত, সড়কের মাঝখানে ডিভাইডার নির্মাণ করা হবে। সড়কটি মোট 60 ফুট প্রশস্ত করা হচ্ছে। এছাড়া সড়কটি আগের চেয়ে প্রায় 3 ফুট উঁচু করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সড়কের দুরবস্থার কারণে এই সড়কটির আশপাশে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসায়ীরাও তাদের ব্যবসা করার ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যারা যানবাহন চালক রয়েছেন তারা দুর্ঘটনায় পড়ছেন, ছোটোখাটো দুর্ঘটনায়। এছাড়া তাদের যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলে প্রায় লাখো মানুষের দুর্ভোগের কারণ এই নগরীর শিপইয়ার্ড সড়ক। সড়কের অবস্থা খুবই ভয়াবহ এবং দুর্ভাগ্য। এই রাস্তাঘাট চলাচল খুবই ভয়াবহ। রাস্তায় পানি জমে যায়, বাস ট্রাক গাড়ি ঘোড়া কিছু চলতে পারে না, মানুষের যাতায়াতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো আমাদের দাবি এলাকাবাসীর পক্ষে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ে বা যে বর্তমান কন্ট্রাক্টর মাহবুব কনস্ট্রাকশন তাদেরকে এই ব্যাপারে একটু যত্নশীল হন, এই দাবি রাখছি আমরা। এই সড়কে তো আসলে দীর্ঘদিন ধরেই আপনার বেহাল অবস্থা, রাস্তাঘাট ঠিক মতন করতেছে না। এই যে এখন দেখেন রাস্তাঘাট তো মানুষ হাঁটা চলার কোনো উপযোগী নেই। তা সাধারণ জনগণ ঠিক মতো হাঁটে যেতে পারে না, মহিলা মানুষের দুর্ভোগ, গাড়ি ঠিক মতো যেতে পারে না। অনেক সময় অটো আপনার পাল্টি খেয়ে পড়ে যায়, সামান্য বৃষ্টি হলে আপনার মানুষজন হেঁটেও পর্যন্ত যেতে পারে না। যাওয়া আসায় আমাকে খুব কষ্ট হয়। আমরা ইজি বাইক নিয়ে যে সময় যাই আসি, আমাকে একটা টিপ নিয়ে অনেক চিন্তা ভাবনা করে তারপর যাওয়া লাগে যে এই গাড়ি নিয়ে আমরা যাইতে পারবো কি না। রাস্তার অবস্থা হয়েছে আপনার এই জন্মের এই পরিমাণ খারাপ, এই রাস্তায় গাড়ি গুড়ি চালানো যাচ্ছে না। আমাকে যে গাড়ি সে চালানো যাচ্ছে না, খালি গাড়ি তাই চালাই যাইতে পারতেছি না। রাস্তার অবস্থা এমন হয়েছে যে মানুষ সোজা হাঁটতেই পারে না। দীর্ঘদিন ধরে মানুষ আমরা ভুগতেছি। দর্শক, আপনারা দেখছেন ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই নিম্নচাপটি মূলত সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে, বর্তমানে যেটি অবস্থান করছে যশোর অঞ্চলে। গতকাল সন্ধ্যা থেকে যশোরে বৃষ্টিপাত চলছে এবং আবহাওয়াবিদরা বলছেন আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। নিম্নচাপের প্রভাবে গতকাল সন্ধ্যা থেকেই যশোরে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং গতকাল সন্ধ্যা থেকে এ পর্যন্ত মাঝে মাঝে বিরাম দিয়ে বৃষ্টি কিন্তু চলছেই এবং বৃষ্টি মাঝে মধ্যে থামলেও কিন্তু আজকে সূর্যের আলো চোখে দেখা যায়নি। সকাল থেকেই মেঘলা আকাশ ছিল এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এ পর্যন্ত গত সন্ধ্যা থেকে এ পর্যন্ত 88 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যশোর জেলাতে। এর মধ্যে বেশিরভাগ বৃষ্টি হয়েছে গত রাত্রে ভারী বৃষ্টি, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অফিস যেটা বলছে যে এই বৃষ্টিপাত থামতে হয়তো আরও 1 দিন থেকে 2 দিন লেগে যেতে পারে। অর্থাৎ এই বৃষ্টিপাতে ফসলের যে আপনি জানেন যে যশোরের একটি বড় অংশে সবজি চাষ হয় এবং ফসলের আবাদে যশোর কিন্তু মানে উদ্বৃত্ত জেলা, সেটা ক্ষতিগ্রস্ত হবে কিনা তাই নিয়ে কৃষকদের মধ্যে উদ্বিগ্ন তা আমরা লক্ষ্য করেছি। যদিও তারা বলছেন যে এই মুহূর্তের বৃষ্টিতে খুব বেশি কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু এই বৃষ্টি যদি দীর্ঘস্থায়ী হয় এবং মুষলধারে হয়ে থাকে তাহলে যে আগাম শীতকালীন সবজির ক্ষেত তারা তৈরি করছেন, চারা লাগিয়েছেন, সেটা কিন্তু আরেক দফা ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনি জানেন যে গত কিছুদিন আগে
এক টানা প্রবল বর্ষণের কারণে ফসলি জমি, সবজি ক্ষেত সবই কিন্তু বিনষ্ট হয়েছিল, যে কারণে যার প্রভাব সবজি বাজারে আমরা লক্ষ্য করছি, নিত্যপণ্যের বাজারে আমরা লক্ষ্য করছি। সেই কারণে কৃষকরা বলছেন যে বৃষ্টির যদি বাড়ে তাহলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে। যদিও কৃষি বিভাগ বলছে যে এই বৃষ্টিতে খুব বেশি ক্ষতি হবে না, কারণ বৃষ্টি থামার পরে কৃষকরা আবার নতুন উদ্যমে শুরু করলে তাদের সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। কিন্তু ভোক্তাদের উপরে যে চাপ, সেই চাপটি কিন্তু থেকেই যাবে। এর পাশাপাশি আমি আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনি জানেন যে যশোরের যে ভবদাহ দুর্গত অঞ্চল, যেখানে কপোতাক্ষ এবং ভবদাহ অঞ্চলে মানুষ দুর্গত এলাকা হিসাবে থাকে, গত কিছুদিন পর্যন্ত কিন্তু সেখানে ভালো পরিস্থিতি ছিল, কিন্তু এখন উজানের পানি অর্থাৎ বৃষ্টির যে পানি উজানের সেটা নেমে এখানে জলাবদ্ধতা বাড়তে শুরু করেছে এবং ইতিমধ্যে যে ভবদাহ এলাকা অর্থাৎ যশোরের মনিরামপুর, কেশবপুর এই সব অঞ্চলে কিন্তু ঘরে বাড়ি পানি ওঠা শুরু হয়ে গেছে। এবারের বৃষ্টিপাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সেখানের দুর্গত এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে তারা আশঙ্কা করছেন এবং যদিও স্থানীয় প্রশাসন বলছে যে তারা এই ব্যাপারটি নিয়ে এখনই সতর্ক আছেন এবং পর্যাপ্ত ত্রাণ কার্যক্রম যাতে চালানো যায় তাৎক্ষণিকভাবে সেভাবেও তারা প্রস্তুতি নিয়েছেন এবং ভবদাহ আন্দোলনের জন্য তারা বলছেন যে অপরিকল্পিত উদ্যোগ সরকারের যে বিভিন্ন সময়ে ছিল তার কারণেই কিন্তু তাদের সেই দুর্গত পরিস্থিতি বেড়েই চলেছে। তারা এই বৃষ্টি, প্রাকৃতিক যে দুর্যোগ এগুলো আসবেই, সেগুলো মোকাবেলা করার সরকারের যথাযথ উদ্যোগ ছিল না বা কার্যকরী উদ্যোগ ছিল না বলে তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে কৃষক এবং স্থানীয় মানুষের অভিজ্ঞতা, দুর্গত মানুষের অভিজ্ঞতা নিয়ে এই অঞ্চলে লাক্সই উদ্ধার প্রযুক্তি এখানে ব্যবহার করার জন্য দুর্গত এলাকায় জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হোক। তো এই ছিল যশোরে আজকে এই পর্যন্ত। ইট পাথর আর কংক্রিটের শহরে মাটির দোতলা বাড়ি শুনতে একটু অন্যরকম মনে হলেও দৃষ্টিনন্দন ও সব ঋতুতে মানানসই এমন বাড়ি তৈরি করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন ঝিনাইদহের এক শিক্ষক দম্পতি, যা দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। ইট পাথর আর কংক্রিটের শহরে একটি শীতলতার আশায় মানুষ কত না কিছুই করে, আর সেই শীতলতা পেতেই ঝিনাইদহ শহরের পাশে খাজুরা গ্রামে একটি মাটির দোতলা বাড়ি তৈরি করেছেন এই গ্রামের একজন শিক্ষক আলমগীর কবির। তো আমরা যদি একটু দেখে আসি সেই মাটির দোতলা বাড়িটি কেমন। এখানে আমি অনেক বাচ্চারা দীর্ঘদিন থেকে প্রায় 4 সাল থেকে এখানে তারা লেখাপড়া করে এবং সেই বাচ্চাদের আরও একটু জায়গা দরকার, তারপরে একটা লাইব্রেরি দরকার এবং বাচ্চাদের অভিভাবকরা বা গ্রামবাসী বা আমার ছাত্রদের তাদেরকে আর একটু বসার জায়গা বা আর একটু লেখাপড়া করার আর একটু সুন্দর একটা জায়গা যখন আমি চিন্তা করি তখন আমি ধারণা করলাম কি যে এটা একটা ঘর তৈরি করব। তখন আমাদের ঝিনাইদহে নাইম ভাই, উনি মাটির একজন কারিগর, ওনার সঙ্গে পরিচয় হলে উনি দেশ বিদেশে মাটির ঘর তৈরি করেন। তো ওনাকে বললাম কি যে ভাই আমার একটা মাটির ঘর আপনি যদি ঝিনাইদহে তৈরি করেন আমরা একটু সহযোগিতা করলে আমিও করব। তখন উনি আমাকে প্রযুক্তিটা দেয় এবং আমাদের ঝিনাইদহে একজন স্থপতি আছে হাসিবুল কবির, তো উনি যখন ওটা নকশা দিলেন এবং নাইম ভাই আমাদের এই মাটির কাজটা শিখিয়ে দিলে ওনার টিম এসে দেখাই দিলে যে তখন আমরা আমাদের কমিউনিটির মানুষজন এখানে সহযোগিতা করেছে, আমরা নিজের পরিবারের লোকজন, আমার ছাত্রছাত্রী, তারা সবাই এবং শুধু ঝিনাইদহের মানুষ না, ঝিনাইদহের আমার কলেজের কিংবা আমার অন্যান্য স্কুলের ছাত্রছাত্রী এখানে কাজ করেছে, তারপরে ঢাকা ভার্সিটির, তারপরে বুয়েটের ছাত্রছাত্রী, শিক্ষকরা আসছেন, বহুত লোকের এখানে আসছে, এমনকি বিদেশ থেকেও অনেক মানুষই আসছে, তারাও এখানে এই মাটির কাজটা আমাদের সহযোগিতা করে। তো সেইভাবে আমি এই মাটির ঘরটা তৈরি করেছি। যারা ঝিনাইদহে থাকি, ঝিনাইদহে আসলে আছে মাটির ঘর খুবই কমই দেখা যায়। তো আমরা যা দেখেছি সেগুলো দেখা যায় এমন হয় যে খুবই কম সময়ের জন্য আর কি ওই মাটির ঘরগুলো থাকে। তো এখানে যেটা জানতে পারি আমরা যে সময় একসাথে তৈরি করি, তো ওই সময় বলে যে এই ঘরটা অন্তত 300 বছর মতো টেকসই হবে।
তো এই জিনিসটা আমাদের কাছে খুবই অদ্ভুত লাগছে, মাটির ঘর কীভাবে 300 বছর মতো হয়। তো আমাদের নাইম ভাই যিনি মাটি নিয়ে কাজ করেন তিনি বলেন যে এটা আসলেই সম্ভব এবং তিনি দেখিয়েছেন করে। আমার বাবার বাড়ি নওগাঁ উত্তরাঞ্চল, ওখানে অনেক মাটির ঘর আছে, আমাদেরও ছিল। এখন আমারও শখ, তার সঙ্গে হাসিবুল কবির ভাই ওনার সহযোগিতা, নাইম ভাই সহযোগিতা নিয়ে মাটি প্রথমে আগে সুন্দর করে প্রসেস করে নিতে হয়, চেলে নিতে হয়, নিয়ে তারপর সেই মাটি আবার একটু সামান্য একটু পানি মিশিয়ে বেশ ঝরঝরে ভাব করে এনে ডাইসের মধ্যে দিয়ে শুকনো মাটি পিটায় সেটাই সেইভাবে প্রাচীর গাঁথা হয়। এই ঘরের মধ্যে কি আপনি বসেছেন এবং কেমন লাগে এখানে বসে? বা হ্যাঁ, এখানে ভালো লাগে, বসে থাকি, ঠান্ডা লাগে, বাতাস আসে। আজকে আমরা দেখলাম যে একটি মাটির ঘরের যে শীতলতা আছে বা মাটির ঘর যে দোতলা হয় সেটি কিন্তু এলাকার মানুষ এসে দেখতে পাচ্ছেন এবং তার এই ঘর দেখে কিন্তু অনেকেই মুগ্ধ হচ্ছেন। তো দর্শক, আজ এ পর্যন্ত, এখানে আবার দেখা হবে ভিন্ন কোনো আয়োজনে। আপনাদের সাথে ছিলাম সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। হ্যামিলনের বাঁশিয়ালার গল্প কে না জানে। ছোটবেলায় আমরা অনেকেই শুনেছি এই গল্পটি, যেখানে কিনা বাঁশিওয়ালার পেছনে ছুটত ইঁদুরের দল। বাংলাদেশেও এমন একটি খবরের সন্ধান পাওয়া গেছে যেখানে কিনা বাঁশিওয়ালার পেছনে ইঁদুরের দল ছোটে না, ছুটে চলে হাঁসের দল। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম বোয়ালিয়ার ওসমান গনি মিন্টু হাঁস লালন পালন করে এলাকায় হাঁস মিন্টু নামে পরিচিত হয়েছেন। মিন্টুর বাজানো বাঁশির সুরে হাঁসগুলো তার পেছনে পেছনে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সারা এলাকা ঘুরে বেড়ায়, যা সবাইকে তাক লাগিয়েছে। আর তাতেই নেট দুনিয়ায় ভাইরাল হাঁস মিন্টু। খুব অল্প দিনেই তিনি সফল হয়েছেন, আর এই সফলতাটা দেখে আমরা যারা এলাকার যুবকরা রয়েছে আমরা চিন্তা করছি যে এরকম কিছু করা যায় কিনা। তো আমি তার কাছে এসেছি, কিছু পরামর্শ নিব কিভাবে শুরু করা যায়। সকালে উঠে হাঁস নিয়ে যায় মাঠে, অনেক লোক দাঁড়াই থেকে দেখে, রাস্তা যখন পার করে গাড়ি ঘোড়া বন্ধ থাকে দুই পাশে থেকে, লোক খুব দেখে ভালো বলে। আমার ছেলে যখন হাঁস নিয়ে যখন বাঁশি যখন দেবে তখন হাঁস সব বেরিয়ে আসবে খামারেতে, বেরিয়ে এসে আমার ছেলে আগে বাঁশি বাজাতে যাবে, পাঁচ হাঁস সব চলে যাবে আমার ছেলের পিছনে। কোনোটা হাঁস কোনো সাইডে যাবে না, সোজা চলে যাবে আমার ছেলের সাথে সাথে হাঁস। বাঁশি যখন দেবে কোনো মাঠে একটা হাঁস থাকবে না, সমস্ত মাঠে হাঁস ছড়ানি থাকবে। এইবার সেই হাঁস যেই বাঁশি দেবে সেই হাঁস সব এক জায়গায় আসবে, একটা হাঁসও হারাবে না। 2 বছর আগে একটি গরুর খামার করতেন ওসমান গনি মিন্টু, কিন্তু একটি বড় প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হন। হতাশাগ্রস্ত হলে সরকারের প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শে নিজের বাড়িতেই গড়ে তোলেন হাঁসের খামার। হাঁসের প্রাকৃতিক খাদ্যের যোগান দিতে মিন্টু মোবাইলে বাঁশির সাউন্ড দিয়ে ব্লুটুথের মাধ্যমে পিঠের সাউন্ড বক্স বাজিয়ে মাঠে বিলে খানাখন্দে ঘুরে বেড়ান হাঁসগুলোকে নিয়ে। বাজারের কৃত্রিম খাদ্যমুক্ত হাঁস পালন শুধু নয়, হাঁসের সাথে অনন্য মিতালি গড়ে তুলে এলাকায় তাক লাগিয়েছেন মিন্টু। এইটা আমার মনে যখন আঘাত, মনে করেন টেনশন ছিল, মাঠে একা চড়াতাম, তখন একদিন ভাবলাম যে এই আমি তো মাঠেই থাকি, একটু বাঁশি বাজাই আর কি মনটা ভালো রাখি। ওইখান থেকে বাঁশি বাজাতে হাঁসগুলো দেখি আমার এই বাঁশির মানে সাথে আর কি ওরা আবেগ আমার সাথে ভালোবাসা করে। এই জন্য ওরা আমি যে মাঠে যাই না কারণ ওরা আমার পাশ চলে যায় বাঁশি বাজালি। মাসখানেক হলো লালন করা হাঁস বড় হলে আগের দুঃখ ঘোচাতে মিন্টু হাজারখানেক হাঁস বিক্রি করে কিনেছেন জমি, করেছেন গরু ও কবুতরের খামার। তাই তার পরিবারের সবার কাছে শুধু না, এলাকার যুবকদের কাছেও মডেল খামারি মিন্টু। তার মা জানালেন এখনো আছে শতাধিক হাঁস, খুব দ্রুত তার খামারে যুক্ত হচ্ছে আরো 2000 হাঁস। একটা গরু ছিল, সেই গরুটা বিক্রি করে হাঁস পেলে আবার 2000 হাঁস কিনবে, সামনে 2000 হাঁস কিনবে, কিনি আবার আমার ছেলে পালবে। পেলে আল্লাহ যেন আমার ছেলের আবার উন্নতি দেয়, এই দোয়াটা আমি চাই। সাতক্ষীরা প্রাণী সম্পদ অফিস জানায় হাঁস মিন্টু হিসেবে পরিচিত ওসমান গনি মিন্টু আজ সবার কাছে পরিচিত। তার অনুসরণ করলে যে কোনো মানুষের জন্য ভাগ্য পরিবর্তন কোনো ব্যাপার না। আমি আশা করব যে সাতক্ষীরা জেলার অন্যান্য উপজেলা
তার থেকে দীক্ষা নিয়ে তারাও এই হাঁস লালন পালন করবে, বেকার সমস্যা সমাধান করে আত্মনির্ভরশীল হবে। এই হাঁস পালন অত্যন্ত যুগান্তকারী একটা পদক্ষেপ এবং এটা মিন্টুর আমি সাফল্য কামনা করি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঘন দুধের মালায়ে টইটুম্বুর ধোঁয়া ওঠা চা, সাথে মধুর প্রলেপ দেয়া পোড়ানো পাউরুটি। ভোজন রসিকদের কাছে এ যেন অমৃত স্বাদের এক খাবার, যা খেতে কুষ্টিয়ার লাহিনী বটতলার মোড়ে ভিড় করেন অসংখ্য মানুষ। চুলায় পোড়ানো পাউরুটি আর ধোঁয়া ওঠা এক কাপ গরম মালাই চায়ে চুমুক দেওয়ার সুখানুভূতি বর্ণনাতীত। দারুণ এই কম্বিনেশনের অমৃত স্বাদ নিতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন কুষ্টিয়ার লাহিনী বটতলার মোড়ে। ঘন দুধের মালায়ে টইটুম্বুর চায়ের সাথে মধুর প্রলেপ দিয়ে পোড়ানো পাউরুটির স্বাদে মজেছেন স্থানীয় থেকে দূর দূরান্তের মানুষ। বিকেল হলেই সরগরম হয়ে ওঠে জাফর ভাইয়ের চায়ের টং। প্রতিদিন বিকেল হলেই কর্মচারীরা ব্যস্ত হয়ে পড়েন কয়েকটি পাতিলে দুধ জাল দেওয়ার কাজ। ঘন হয়ে লালচে আভা না আসা পর্যন্ত দুধে জাল চলতেই থাকে। দুধের স্বর কড়া লালচে হয়ে গেলে তবেই পরিবেশনের উপযোগী হয়ে ওঠে। শুধু মালাই চা হলেই তো হলো না, সাথে থাকতে হবে পোড়া পাউরুটি। পাউরুটি পোড়ানোর কাজও চলে সমানতালে। পাউরুটিতে মাখানো হয় মধু। গনগনে আগুনে সেকা দিতেই এর সুমধুর ঘ্রাণে মেতে ওঠে চারপাশ। এটা জানছি ইউটিউবের মাধ্যমে জানছি। আমি বাই বর্ন কুষ্টিয়ারি ছেলে, কিন্তু আমি জব করি বাইরে, কুষ্টিয়া ফরিদপুরে থাকি। যেহেতু বুঝলাম যে আমার কুষ্টিয়াতে একটা বিখ্যাত জিনিস আছে, আমি এটা না খাইলে পরে আর বন্ধু বান্ধবকে গল্প কী করবে, এই জন্য জাস্ট আজকে ফ্যামিলি নিয়ে আসা। আমার বাসা হচ্ছে শিলাইদহ থেকে আমি এখানে আসছি। অনেক এখানে নাম শুনছিলাম, এই জন্য এখানকার অনেক সুন্দর লাগছে, এই জন্য প্রতিনিয়ত আসা হয়। আমার এখানে 5 বার আসা হলো। আমাদের বড় ভাইদের সাথে আইছি, বড় ভাইদের সাথে আইছি। আমরা হোসেনাবাদ থেকে আইছি, কুষ্টিয়া জেলা দুপুর থানা। আমরা ইউটিউব থেকে দেখছি, দেখার পত্রে আমরা এখানে মালা চা খেতে এসেছি। বিশেষ এই মালাই চা পরিবেশনের ধরনও কিন্তু আলাদা। বিশেষ পাত্রে যত্ন সহকারে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয় চা। সাধারণ পেয়ালা বা কাপে নয়, একেবারে ঐতিহ্যবাহী নারিকেলের মালাই। চা পরিবেশনের জন্যই বিশেষভাবে তৈরি করা হয় এই পাত্র। স্বল্প পরিসরে সড়কের ধারে রাখা চেয়ার টেবিলেই বসার ব্যবস্থা। প্রতিদিন বিকাল 3টা নাগাদ কাস্টমারদের আনাগোনা শুরু হয়। ছোট্ট শিশু থেকে বয়োবৃদ্ধরাও আসেন মালাই চা আর পোড়া পাউরুটির স্বাদ নিতে। এই জায়গায় রুটি আর হচ্ছে মালাই চাটা খেলাম, খুবই ভালোই লাগলো। এই যে কাপটা, এটা ইউনিক একটা কাপ বানিয়েছে। এটা হচ্ছে আপনার হচ্ছে আমরা হচ্ছে নারকেলের খুলি বলি। এটা নারকেলের ছোটো খুলি দিয়ে সুন্দর একটা ডিজাইনের ইউনিক একটা জিনিস করছে। জিনিসটা দেখতে খুব ভালো লাগলো, আর আসার সার্থকতা হয়েছে এখানে এসে, ভালোই লাগলো। এখানকার মালাই চা অনেক ভালো, অনেক টেস্ট। আমরা প্রায় এখানে আসি, আমাদের ভালো লাগে এখানকার মালাই চা। আর আমরা ইউটিউবে অনেক দেখেছি, শুনেছি অনেকের মুখে যেখানকার চা অনেক বিখ্যাত, সেই জন্য আমরা এখানে এসেছি। আর সত্যিতেই এখানকার চা আসলে অনেক ভালো। প্রায় 10 বছর আগে নিজ বাড়ির আঙিনায় শুরু করা এই ব্যবসা আজ এতদূর পৌঁছেছে। বেড়েছে ব্যবসার পরিধি। প্রতিদিন প্রায় 100 লিটার দুধের মালাই চায়ের সাথে প্রায় 5 শতাধিক পাউরুটিও বিক্রি করেন তিনি, যা থেকে মাসে কয়েক লাখ টাকার ব্যবসা করেন জাফর আলী। 6 জন কর্মচারী তার দোকানে, বেশ আয়েশেই চলে তার সংসার। এখানে ধরেন এই ব্যবসা 2010 সালের থেকে আমার শুরু হয়েছে। আগে ছিল আমার বাসার সামনে, ওখানে জায়গা হইতো না বলে এই জায়গা আছে, বুঝছেন। চা ধরেন বেশিরভাগ ভালো হয় দুধ জাল দেওয়ার কারণে। দুধটা যত জাল হবে চা তত মজা হবে। পোড়া রুটিতে ধরেন সেটা আগে এমনি পোড়াতাম, তো তারপর ওর চিনি দিয়ে পোড়া দেখলাম যে ওইটা আরও ভালো হয়। তারপর চিনি দেওয়া বাদ দিয়ে এখন ওর সাথে মধু মিক্স করে দিই, সেটা আরও ভালো হয়। এইভাবে দিতে দিতে ধরেন আপনাদের 10 জনের দোয়ায় ছোটো বড়ো সবার আল্লাহ রহমতে এখন ধরেন আলহামদুলিল্লাহ যাই হয় ভালো হয়। এই পোড়া পাউরুটি দেখলাম যে কীভাবে পোড়াই দিলে মানুষ খাবে, কাস্টমার পছন্দ করবে, এইভাবে আইডিয়া করে যে মধুতে পাউরুটি পোড়াই দিই। তবে এত কিছুর পরেও তার দীর্ঘশ্বাস। সড়কের পাশে খুপড়ি ঘরেই চলে আলোচিত এই মালাই চা আর পোড়া পাউরুটির ব্যবসা। অপেক্ষায় আছেন নিজের স্থায়ী ঠিকানার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবার জানাচ্ছি আরেকটি মজাদার খাবারের কথা। ঝুড়ি ভর্তি ছোলা ঘুগনি, নিশ্চয়ই পরিচিত সবার কাছে।
মজাদার এই খাবার খেতে সন্ধ্যার পর থেকে ভিড় জমান অনেকে, রীতিমতো হইহুল্লোড় শুরু হয়ে যায়। বলছি চুয়াডাঙ্গার স্বপনের ছোলা ঘুগনির কথা, যা খেতে শুধু স্থানীয়রা না, ছুটে আসেন দূর দূরান্ত থেকেও অনেকেই। ছোলা সেদ্ধ করে তাতে ডিম পাঁপড় দিয়ে তৈরি করা হচ্ছে হরেক রকমের ছোলা ঘুগনি, আর তা খেতে দূর দূরান্ত থেকে হাজির হন ভোজন রসিক মানুষ। স্বাদে অতুলনীয় এই ছোলা ঘুগনির সুনাম ছড়িয়ে পড়েছে পুরো জেলা জুড়ে। এলাকায় এই ছোলা মাখা খাবারটি স্বপনের ছোলা নামেই পরিচিত। একটি ঝুড়িতে 25 থেকে 30 কেজি ছোলা নিয়ে বসেন চুয়াডাঙ্গা জেলার মদনা বাজারে। সন্ধ্যার পর ছোলা ঘুগনি নিয়ে বাজারে আসলে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়। প্রতিযোগিতা শুরু হয় কে কত আগে খেতে পারে। অর্ডার দিয়ে অপেক্ষায় থাকেন ক্রেতারা। এরপর খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন। নিজ হাতে তৈরি করে, বিভিন্ন রকমের মশলাপাতি দেয়, সঠিক দেওয়ার কারণে ও ছোলাটা খুবই ভালো লাগে। ওই জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। শুধু মদনার আশেপাশে গ্রাম, চুয়াডাঙ্গার আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে সেখান থেকেও অনেক মানুষ আসে এবং খুব ভালো লাগে। আমরা বাইরে থেকে আসি, ফ্যামিলি নিয়ে আসি, তার ছোলাটা খুব সুন্দর। যাকে আল্লাহ আশা করি সে আরও যেন উন্নত মানের ছোলা তৈরি করে, মানুষের খাওয়াই, পরিবেশন করে। তার এলাকায় সব জায়গায় ছোলা খেয়েছি, কিন্তু এর মতো ছোলা স্বাদ বা সেন্ট কোনো জায়গায় পাইনি। প্রায় 20 বছর ধরে মদনার বাজারে এই ছোলা ঘুগনি বিক্রি করছেন স্বপন। এই ব্যবসা করেই 7 সদস্যের সংসারের খরচ বহন করেন। এতে তার ভাগ্যেরও পরিবর্তন হয়েছে বলে জানান। ছোলা সহ সব জিনিসের দাম বাড়লেও ছোলা ঘুগনির দাম বাড়াননি তিনি। 20 বছর ব্যবসা করতে ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয়নি। আল্লাহর রহমতে আল্লাহ এখন উন্নতি দিয়েছে, সেই উন্নতির রাস্তায় চলে গেছি ইনশাল্লাহ। ব্যবসার থেকেই সব কিছু। আর জিনিসের দাম বর্তমান বাজারে অনেক চড়া মূল্যে কিনতে হচ্ছে, তারপরেও মনে করেন ইনশাল্লাহ আমি সেই দামে বিক্রি করছি। আগে 15 টাকা বেচতাম, এখনও বর্তমান 15 টাকা বিক্রি করছি। কাপড় বিক্রি করি আর এখানে ডিম বিক্রি করি। মনে করেন 3টা আইটেম মিলে একটা মনে করেন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছি। প্রতিদিন সন্ধ্যার পর মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে প্রায় 25 কেজি ছোলা বিক্রি হয়ে যায়। 15, 20 ও 40 টাকায় প্রতি প্লেট ছোলা ঘুগনি বিক্রি করেন স্বপন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় আয়োজনে। আগামীতে আবারও হাজির হব নতুন গল্প ও ভিন্ন স্বাদের আয়োজন নিয়ে। সাথেই থাকুন।